খুব মজার জোক ছিল, শুনেছো তুমি? দেখো মা, হি লুকস লাইক আ মাঙ্কি। দেখো মা সব সময় আবার জ্বালাতন এসব? করে আমাকে। আরে প্লিজ তোমরা এই ঝগড়া করো না। মা, ও আমাকে বলতে থাকে সারাক্ষণ। তো এইটা হলো হরর হাউস। অ্যাডভেঞ্চার এগেইন। আরে ভাই ভয় পাচ্ছিস নাকি? আরে ভয় পাস না, আমি আছি তো সাথে। যদি কিছু হয়ে যায় আমার। আরে কি কিচ্ছু আর হবে হবে না ভাই, ভাই। আরে কি আর হবে ভাই। স্যার এসে গেছেন। হরর হাউস চ্যালেঞ্জ তো নিচ্ছেন আপনারা, কিন্তু একটা কথা আপনাদের বলে দিই, এটা কিন্তু অতটা সহজ নয়। দুর্বল হৃদয়ের জন্য তো একেবারেই নয়। এটা ওই বাড়িটাই না যেখানে 2 বছর আগে একটা ফ্যামিলির মধ্যে মার্ডার হয়েছিল? আগে হ্যাঁ, গোটা ভারতবর্ষের থেকে ভয়ানক জায়গা দ্বিতীয় নেই। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউই বেশিক্ষণ এখানে টিকতে পারেনি। তাহলে বলো, তোমরা কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? জিমি ভাই, অল দ্য বেস্ট। জিমি, তুই 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 ভয় পাচ্ছিস না এখানে? আরে ভয়টা আবার কিসের? আমি সিআইডি অফিসার হতে চাই, এসিপি প্রদ্যুমানের মতো, ব্রেভ অ্যান্ড স্ট্রং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জিমি। আজ হঠাৎ কি মনে করে? কেমন আছো? খুব ভালো আছি স্যার, একদম আপনার মতো। আমার মতো? স্যার আপনার মতো থাকলে তাহলেই তো বড় হয়ে আপনার মতো সিআইডি অফিসার হতে পারবো। আরে বাবা, আমার মতন সিআইডি তে এসিপি হবে? আর এমনিতেও এইসব তো ফেক ব্যাপার, কিছুই রিয়েল নয়, সব ভয় পাওয়ানোর জন্য। আরে কিছুক্ষণ থাকবো ভেতরে, তারপর চলে যাবো বাইরে। আরে আরে খোল রোহিত, রোহিত খোল না, আরে খোল। ঠিক আছে, আরে রোহিত তো খোল না। এখন এখান থেকে আমাদের আলাদা আলাদা যেতে হবে। জিমি, সি ইউ লেটার সুশান্ত। আরে বাই। জিমি প্লিজ সুশান্ত, দরজাটা খুলে কিচ্ছু দে হবে জিমি। না। আরে চল না ভাই। আরে প্লিজ কাম ব্যাক গাইস।
সুশান্ত, এদিকে কোথায় যাচ্ছিস? ক্লাস করবি, চল। সুশান্ত, কি হয়েছে? কাল রাত্রিরে আন্টিও ফোন করেছিল। তোর কি হয়েছে আমাকে একটু বলবি? দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না, কিছু তো বল। তুই চল আমার সাথে ক্লাসে চল। এই, কিছু তো প্রবলেম আছে। সুশান্ত আমার সোনা, ম্যাম, সুশান্ত please, ma'am. কি হয়েছে প্লিজ বাবা? দাঁড়ান। ছাড়ো আমাকে, ছাড়ো প্লিজ। সুশান্ত তো কি হয়ে গেল বাবা? সুশান্ত কি হয়েছে? please, সামলান নিজেকে। ও বাবা। জিমি, এবার আমায় ঠিক করে বলো, কি হয়েছিল, কি করে হলো? স্যার, ও কলেজে এলো, স্টেয়ারকেস ধরে ওপরে যাচ্ছিল। আমি ওকে আটকালাম, বললাম যে চল ক্লাসের সময় হয়ে গেছে, একসাথে ক্লাসে যাই। ও আমার কথা শুনলোই না স্যার। ও ছাদে গিয়ে, আমার ওকে আটকানো উচিত ছিল স্যার। যদি আমি ওকে আটকে নিতাম এরকম হতো না স্যার। জিমি, নিজেকে এরকম দোষী ভেবো না। আচ্ছা, তুমি কি জানতে যে ও ওপরে গিয়ে এরকম করবে? নিজেকে দোষ দিও না। না স্যার, কিছু তো প্রবলেম ছিল স্যার। শেষ 2 দিন ধরে সুশান্ত এরকম করছিল স্যার। না কারুর সাথে কথা বলছিল আর অদ্ভুত আচরণ করছিল স্যার। আমার ওর সাথে কথা বলা উচিত ছিল স্যার। যদি কথা বলতাম হয়তো তাহলে কিছু। আচ্ছা, এই গত 2 দিন ধরে কি হয়েছিল? মানে বলতে চাইছি প্রবলেমটা কি ছিল? হ্যাঁ, আমরা ওকে হরর হাউস নিয়ে গেছিলাম স্যার। ওর ইচ্ছে ছিল না যাওয়ার, তাও আমরা ওকে ফোর্স করে নিয়ে গেছিলাম স্যার। সুশান্ত ভাই, ভাই কি হলো? সুশান্ত! তার মানে তুমি বলতে চাইছো হরর হাউসে যাওয়ার পরেই সুশান্ত? হ্যাঁ স্যার, কিছু তো হরর হাউসেই হয়েছিল স্যার। আমরা সবাইও ভয় পেয়েছিলাম, কিন্তু সুশান্ত একটু বেশি ভয় পেয়েছিল স্যার। আমরা ভোরবেলা ওকে ওর বাড়িতে ছাড়তেও গেলাম। আমরা ভাবলাম যে শোয়ার পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না স্যার, রাত্রিবেলায় কিছু একটা হয়ে গেছিলো ওর সাথে। ভাই আমার কথাটা শোন, তুই শুয়ে পড়, ওটা একটা শুধু গেম ছিল। তুই ওখানে যা যা দেখেছিস একটাও কিছু রিয়েল ছিল না, সব ফেক ছিল। আমার কথাটা শোন। না জিমি ভাই, আমার কথাটা বিশ্বাস কর, কিচ্ছু ফেক ছিল না, সব সব আসল ছিল ভাই। কিছু তো ছিল ভাই। ও ও এখনো আমার সাথেই আছে। ও আমাকে ছাড়বে না ভাই, আমাকে ছাড়বে না। ওর কথা বলার ধরন থেকে আমার মনে হলো যে ও এখনো ভয় পেয়ে আছে, কিন্তু না স্যার, সুশান্ত ঠিক ছিল স্যার। ওকে কেউ একটা মেরে দিল স্যার, আর আমরা বাঁচাতেও পারলাম না। মেরে দিল সুশান্তকে স্যার। এই দেখো বস, এইটা সিটি স্ক্যান কার? এটা একটা 80 বছরের বয়স্ক লোকের ব্রেনের সিটি স্ক্যান। এই লোকটির খুব ভয়ঙ্কর ব্রেনের অসুখ ছিল। একটু দেখো বস, এর ব্রেন সেলস কিরকম ছোট হয়ে গেছে। আর স্যার, এই সিটি স্ক্যানের ব্রেন সেলস আরো বেশি ড্যামেজড। এই স্ক্যানটা কার? সুশান্ত। কি? সুশান্তর? একটা ইয়াং হেলদি ছেলের ব্রেনের সেলস একজন বয়স্ক অসুস্থ মানুষের সেলের থেকেও খারাপ? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন অভিজিৎ, কিভাবে?
আর আমরা ওর ফ্যামিলি ডক্টরের সঙ্গেও কথা বলেছি। ডক্টরও বলেছে ও একদম ফিট ছিল, না কোনো হেলথ ইস্যুস, না মাথার কোনো প্রবলেম, কিচ্ছু না। স্যার জিমি আমাদের বলল যে হরর হাউস থেকে ফেরার পরেই এই সুশান্তের বিহেভিয়ারে পরিবর্তন এসেছিল। আর স্যার সুশান্তর মারও তাই বক্তব্য। সুশান্ত অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করেছিল। ওর মনে হচ্ছিল ওর আশেপাশে কেউ আছে যে ওকে মারতে চায়, অথচ কিছুই ছিল না। মাত্র দুদিনে সুশান্তর স্কিজোফ্রেনিয়া সিম্পটম দেখা দিয়েছিল। কিন্তু কিভাবে? অভিজিৎ, জিমি হয়তো ঠিকই বলছে, এটা কোনো আত্মহত্যা নয়, খুন হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু খুন করলো কিভাবে? আরে দাঁড়াও, শোনো, দাঁড়াও, শোনো, শোনো, আরে আরে দাঁড়াও, এ পাগল হয়ে কেন গেছে নাকি? মারবে? মেয়েটা খুব ভয় পেয়েছিল, এমন মনে হচ্ছিল যেন কেউ ওর পিছু নিয়েছিল। অদ্ভুত রকমের সব কথা বলছিল। আমরা তোর সাহায্য করছিলাম, আমাদের দেখেই পালাতে গেল আর গাড়ির সামনে পড়ে গেল। তোমরা নিনার বন্ধু, তাই তো? তো তোমরা ওকে কখনো অদ্ভুত বিহেভ করতে দেখেছো? ছিল, কিন্তু আজ যখন কলেজ এলো একদম অন্যরকম বিহেভ করছিল। জিজ্ঞাসা করতে কিছু বললো না তো, তারপর হঠাৎ করে ক্লাস ছেড়ে চলে গেল। মানে কাল অবধি সব ঠিকঠাক ছিল, তো আজ আর কালের মধ্যে এমন কি হয়েছে যে ও এইভাবে বিহেভ করছিল? কাল রাতে আমরা হরর হাউসে গিয়েছিলাম, আর লীনা খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। আমরা ভাবলাম যে সারা রাত ভালো করে ঘুমোলে সকালেও ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি কি হয়েছিল ওখানে? স্যার, লীনা ওখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিল। লীনা, 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 আর ইউ ওকে? তারপর থেকেই তো ও অদ্ভুত বিহেভ করতে লাগে। ওকে দেখে মনে হচ্ছিল ওকে যেন কেউ মেরে দেবে। কি হলো? কেউ আছে ওখানে, দেখ কেউ আছে। না, কেউ এখানে এসছে কেন? যাও, গো, কেউ নেই ওখানে। আমি যেখানে যাই সেখানেই চলে আসে। আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। হরর হাউস, এটা সেই হরর হাউস যেখানে সুশান্ত তার বন্ধুর সঙ্গে গিয়েছিল, আর যেখান থেকে আসার পরে ওর আর নিনার মাথার মধ্যে নানান রকমের চিন্তা ঘুরতে থাকে, ভুল ধারণা হতে থাকে। কিছু না কিছু গন্ডগোল আছে এই হরর হাউসে, কিছু না কিছু গোলমাল আছে। এরকম কিচ্ছু নেই স্যার, আমি সত্যিই জানি না ওদের দুজনের কি হয়েছে। তুমি জানবে না তো আর কে জানবে? হ্যাঁ, এই হরর হাউসের ব্যাপারে তোমার কোম্পানি সোশ্যাল মিডিয়াতে মেসেজ শেয়ার করেছিল, তাই না? আর এতে পরিষ্কার লেখা আছে যে এই হরর হাউসে মার্ডার হয়েছে, আর যে কেউ এই বাড়িতে এক রাত থাকলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, আর এতে এটাও লেখা আছে যে এই হরর হাউস তৈরি হওয়ার আগে 2-3 জন এখানে রাতে ছিল যারা এখনো নিখোঁজ। এদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। স্যার, মার্কেটিং এর জন্য সব কিছু করতে হয়। হরর হাউসের প্রমোশনের জন্য কিছু অ্যাক্টরকে দিয়ে আমরা কাজ করিয়েছিলাম যাতে লোকেরা এখানে আসে। আপনারা যদি চান তো না আমার ঠিকানা দিতে পারি, আপনারা জিজ্ঞাসা করতে পারেন ওদের। আচ্ছা, তুমি যদি এসব কিছু মার্কেটিং এর জন্য করে থাকো, তাহলে এর পেছনের আসল গল্পটা কি? স্যার, এখানে একজন খুব ধনী মানুষ থাকতো তার নিজের পরিবারের সাথে, বিক্রম। আর একদিন সে নিজের গোটা পরিবারটাকে মেরে দিয়েছিল। আমাকে মারতে এসেছিল, সবাইকে মেরে দিয়েছি আমি, সবাইকে মেরে দিয়েছি আমি। আমায় মারবি, আমায় মারবি। হ্যাঁ স্যার, বিক্রান্তের ব্যাপারে আমি নিউজে দেখেছিলাম। স্যার, এই জায়গাটা এমনিতেই ভূত বাংলোর নামে বদনাম ছিল, তো
তো কেননা সেখান থেকে কিছু টাকা কামানো যাক। তাহলে স্কুল কলেজের বাচ্চাদের এরকম চ্যালেঞ্জ দিয়ে টাকা কামানোর নতুন উপায় বার করেছো, হ্যাঁ? কিন্তু তুমি কি ভেবেছো তোমার এই লোক দুটো বাচ্চার জীবন নিয়ে নিয়েছে? স্যার, আপনি জানেন তো যে হরর হাউসটা আসলে কি? এখানে সব কিছুই নকল স্যার। ভয় পাওয়ানোর জন্য ডেড বডির জায়গায় নকল অভিনেতারা থাকে, রক্তের জায়গায় লাল রং থাকে, লাউড নয়েজেস থাকে, দ্যাটস ইট। এখানে এমন কিচ্ছু নেই স্যার যাতে কারোর বিপদ ঘটতে পারে। স্যার স্যার ডক্টর সালুঙ্কের মেসেজ করেছে। ওর সিটি স্ক্যান থেকে জানা যাচ্ছে যে ওর ব্রেন সেল সেইভাবেই ড্যামেজ হয়েছে, ঠিক যেমনভাবে সুশান্তেরটা হয়েছিল স্যার। এবার বলো, যদি এটা সত্যি নাটক হয়ে থাকে, নকল হয়ে থাকে, তাহলে কারোর ব্রেনের উপর এত প্রেসার পড়বে কি করে? স্যার, আমি এর সম্পর্কে কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। ঠিক আছে, আজ রাতে এই হরর হাউসে আমরা থাকবো। জানতে তো পারা যাবে বিজনেসের নামে এখানে কোন কোন খেলা চলছে। অভিজিৎ, এই বাড়ির মালিক মহেশ আর ওর স্টাফ গন্ডগোলের মনে হচ্ছে ওরাই সেই লোক যারা এসব করছে। আমরা আলাদা আলাদা রুমে যাব, একা। আমরা সবাই নিশ্চয়ই এটা জানি যে এরা এখানে এমন ব্যবস্থা করে রেখেছে যাতে আমরা সবাই ভয় পেয়ে যাই। হ্যাঁ, পঙ্কজ, বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? এই বাড়িতে দুজন মারা গেছে, অনেক কিছু হতে পারে যখন তখন, তাই সাবধানে থেকো, ঠিক আছে? হ্যাঁ স্যার। সবকিছু ভালো করে দেখবে, ঠিক আছে? বি অ্যালার্ট। যদি দরজা অবধি যেতে হয় তো এই লাশগুলোকে টপকে যেতে হবে।
বাবা, ওরে বাবা রে! বিক্রান্ত? পঙ্কজ, 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 কি হয়েছে? হ্যাঁ, পঙ্কজ আরে কি হলো? পঙ্কজ, হ্যাঁ তুমি ঠিক আছো? সাবধানে। পরবি, ফ্রেডি, ফ্রেডি, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি। পঙ্কজ, চল চল সাবধানে। ভাই, চল। কি হলো তোর? এসব কি হচ্ছে? হ্যাঁ, এর অবস্থা দেখতে পাচ্ছো? তোমরা এখানে কিরকম বিপজ্জনক খেলা খেলছো? স্যার আমি আপনাদের তো বলেছিলাম এখানে সবকিছু নকল। যাদেরকে আপনারা দেখেছেন সবাই জুনিয়র অ্যাক্টর হাতে ছুরি নিয়ে। আর স্যার ওটা বিক্রমের হলোগ্রাম ইমেজ ছিল। স্যার এখানে এমন কিচ্ছু নেই যাতে কারোর বিপদ ঘটতে পারে। তুমি একটা কথা হাজারবার বলো, কিন্তু একটা কথা ঠিক, এখানে কিছু তো আছে যেটা যেটা ঠিক নয়। বস, পঙ্কজের অবস্থা আগের থেকে ভালো। ওর সিটি স্ক্যান করা হয়েছে আর তাতে এমন কিছু পাওয়া যায়নি যেটা চিন্তার কারণ হতে পারে। এটা খুব ভালো ব্যাপার যে তোমরা একদম ঠিক সময় পঙ্কজকে ওখান থেকে বার করে আনতে পেরেছো। বুঝতে পারছি না, ওই হরর হাউসে আমরা সবাই ছিলাম। এমন কিছু রুম ছিল যেখানে থাকলে ভয় করতে পারে, তখনই আমরা অন্য রুমে চলে যেতাম। পঙ্কজ হয়তো এরকমই করেছিল, কিন্তু ওর সঙ্গেই এমন কি হলো যাতে ওর ব্রেনে এতটা এফেক্ট পড়লো? স্যার এই সুশান্ত আর নীনা তাদের বন্ধুদের সঙ্গেই হরর হাউসে গিয়েছিল, কিন্তু এর প্রভাব কিন্তু এদের দুজনের উপরেই হয়েছিল। ওদের বন্ধুদের উপর কোনো প্রভাব হয়নি, সবাই নর্মাল ছিল। স্যার হতে পারে ওই হরর হাউসের কোনো একটা ঘরে এমন কোনো জিনিস আছে যেটা মানুষের ব্রেনের ওপর খুব প্রভাব ফেলে। এই পঙ্কজ, নীনা, সুশান্ত ওরা গিয়েছিল তাই ওদের ব্রেনে প্রভাব পড়েছে। বাকি সবাই ওই ঘরে যায়নি তাই ওদের ব্রেনে কোনো প্রভাব পড়েনি। হতে পারে দয়া, হতে পারে, কিন্তু কোন রুমে ঘটনাটা ঘটেছে সেটা তো জানতে হবে। স্যার আমি ওখানে বিক্রান্তের ডায়েরি পেয়েছি। যেদিন ওর ফ্যামিলিকে খুন করে ও আত্মহত্যা করেছিল তার কয়েকদিন আগেই ও লিখেছিল, ইয়া, আমি আবার ওদের দেখেছি, ওদের শব্দ শুনতে পেয়েছি, ওরা সব জায়গাতে আমার পিছু নিচ্ছে, আমি রাতে ঘুমোতে পারি না, কাউকে ভরসা করতে পারছি না, ওই শয়তান সবাইকে ওর দিকে করে নিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এর আগেও যা কিছু লিখেছে তা একদমই নর্মাল, তার মধ্যে ভয়ের কোনো কথা লেখাই নেই। যা কিছু হয়েছে হঠাৎ করেই হয়েছে স্যার, সুশান্ত আর নীনার মতো। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অভিজিৎ, এই বিক্রান্ত তার নিজের ফ্যামিলিকে পুরো শেষ করে দিল আর এতটা ভয় পেল যে নিজেকেও মেরে ফেললো, আত্মহত্যা করলো। না অভিজিৎ, কিছু না কিছু গোলমাল আছে, গোলমাল আছে। তাহলে কি সুশান্ত আর নীনার মতো কেউ বিক্রান্তকেই মেরেছিল? এটা আত্মহত্যা নয় বরং খুন। বাট কি হতে পারে বিক্রান্তের সঙ্গে, কি হয়েছিল ওর সাথে, কিভাবে জানা যাবে? স্যার, বিক্রান্তের ফ্যামিলিতে মাত্র একটাই মেয়ে জীবিত এখনো, ওর বড় মেয়ে রাধিকা। রাধিকা? স্যার, হয়তো আমি আজ বেঁচে আছি তাহলে শুধু এই কারণ আমি ওই দিন শহরের বাইরে ছিলাম, একটা ট্রিপে গেছিলাম, আর যখন ফেরত এলাম ওনার ডায়েরি আমি পড়েছি, তাতে এটা জানতে পেরেছি যে 10 সেপ্টেম্বরের আগে উনি একদমই নর্মাল ছিলেন। তারপর থেকে উনি কাউকে দেখে ভয় পাচ্ছিলেন, মনে হচ্ছিল কেউ ওনাকে মেরে ফেলতে চায়। 10 সেপ্টেম্বর। স্যার, 10ই সেপ্টেম্বর তো আমরা বাবার 50 বার্থডে সেলিব্রেট করেছিলাম। অনেক লোক এসেছিল, ফ্যামিলি, ফ্রেন্ডস, আর স্যার বাবা তো খুব খুশি ছিল। স্যার, কিন্তু বাবার বার্থডের পরেই ওনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছিল। অভিজিৎ,
তার মানে বিক্রান্তের সঙ্গে যা কিছু ঘটেছে সেটা ওই বার্থডে পার্টিতেই হয়েছে। কি কি এমন হয়েছিল যেটার কারণে বিক্রান্ত সেদিন ডিস্টার্ব ছিল? কি হতে পারে? আচ্ছা রাধিকা, আপনি বলতে পারবেন ওই দিন বার্থডেতে কারা কারা এসেছিলেন? ওই দিনের ভিডিও আর ফটোগ্রাফস হচ্ছে। ঝগড়া হয়েছিল, আমি দূর থেকে দেখেছিলাম। খুব জোরে জোরে তর্ক বিতর্ক চলছিল। তার সঙ্গে অজয়, বিক্রান্তের বেস্ট ফ্রেন্ড। বিক্রান্তের সাথে? স্যার, অনেক বড় ভুল করে ফেলেছে আমার বাবা মা, নিজের মেয়ের বিয়ে বিক্রমের সাথে দিয়ে। যদি ওর বাঁচতেই না ইচ্ছা ছিল তাহলে মরে যেত, কিন্তু আমার বোন আর বাচ্চাদের মারার কি দরকার ছিল? বিক্রান্ত মারা যাওয়ার পরে সমস্ত প্রপার্টি তো রাধিকার নামে হয়ে গিয়েছিল না? নো স্যার, বিক্রমের ব্যবসা আর ওর সম্পত্তির মধ্যে রাধিকার কোনো ইনভলভমেন্ট নেই স্যার। ওর পরিবারের পর ও পুরো ভেঙে পড়েছিল, একটা টাকাও নেয়নি স্যার। বেশিরভাগ টাকাটাই ও চ্যারিটি করে দিয়েছিল। আর বিক্রান্তের বিজনেস? স্যার, ওর কাজিন আছে না দীপক, ওই সব সামলাতো। দীপক, বিক্রান্তের মৃত্যুর পরে ওর পুরো বিজনেসের প্রপার্টি তুমি সামলেছ, তাই তো? কারণ বিক্রান্তের ফ্যামিলিতে আর কেউ ছিল না, শুধু রাধিকা ছাড়া। আর রাধিকা নিজেকে বিজনেস আর প্রপার্টি থেকে নিজেকে সরিয়ে দিয়েছিল এই জন্য, তাই তো? আগে সবাই এটা জানতো যে বিক্রম আমার কাজিন ছিল, আর কাউকে তো দায়িত্ব নিতেই হতো। কিন্তু এসব আপনি আমায় কেন প্রশ্ন করছেন? দেখুন, বিক্রম আর তার পরিবারের সাথে যা কিছু হয়েছে তার আফসোস সবারই আছে। ওটা একটা দুর্ঘটনা ছিল, চক্রান্ত নয়। আপনারা সবাই এটা ভাবছেন যে দীপক আত্মহত্যা করেনি, খুন করে দিয়েছে কেউ ওকে। আমি মেরেছি ওকে, আর টাকা দিয়ে আমি খুন করিয়েছি ওকে। স্যার, ও আমার খুব ভালো বন্ধু ছিল, খুব ভালো। আমাদের দুজনের মধ্যে পুরো একদম ভাইদের মতো ভালোবাসা ছিল। আমরা তো জেনেছি যে অনেক দিন ধরেই তোমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে একটা চিড় ধরেছিল। কি বলছেন? না স্যার, স্যার ওই যে হয় না বন্ধুদের মধ্যে মাঝে মাঝে ওই একটু ঝগড়া হয়, প্রবলেম হয়, ওইরকমই কিছু হয়েছিল। কিন্তু স্যার পরে আমরা প্যাচ আপ করে নিয়েছিলাম। স্যার স্যার আমার কথা ভালো করে শুনুন, যদি আমাদের মধ্যে বন্ধুত্ব না থাকতো তাহলে ও কি আমাকে পার্টিতে ডাকতো? হ্যাঁ, রাইট। আর ওই পার্টিতেই তোমার সঙ্গে খুব ঝগড়া হয়েছিল বিক্রান্তের। ঝগড়া? আমাদের কাছে একজন সাক্ষী আছে। না স্যার, ঝগড়া হয়নি স্যার। আসলে কি বলুন তো, ওই 3-4 পেক ভেতরে যাওয়ার পর শুধু আমরা দুজন হাইপার হয়ে গেছিলাম। তারপর আমাদের দুজনের মধ্যে ওই তর্কাতর্কি শুরু হয়ে গেছিল, দ্যাটস ইট। অদ্ভুত কথা বলেন ম্যাম আপনারা। পুরো পৃথিবী জানে যে বিক্রম নিজের ফ্যামিলির খুন করে নিজে সুইসাইড করেছিল। হতে পারে ওর অনেক বড় প্রবলেম ছিল, পুলিশও এই কেসটা ক্লোজ করে দিয়েছে। তো আপনারা কেন আমাকে 2 বছর বাদে এই কেসটাতে ফাঁসাতে চাইছেন? আই মিন, আমি এরকম কেন করব? দেখুন, আমরা তো শুধু এটুকুই জানতে পেরেছি, বিক্রান্তের কোম্পানিতে বছরের পর বছর কাজ করার পরেও আপনার প্রমোশন হয়নি। ইনফ্যাক্ট বিক্রান্ত আপনাকে বরখাস্ত করতে চেয়েছিল, আর তারপর আচমকা বিক্রান্তের মৃত্যুর পর আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেটার হয়ে গেল। হ্যাঁ, তো মানে আপনারা এটা বলতে চাইছেন যে আমি বিক্রমকে খুন করে ওর পুরো প্রপার্টিটা নিজের নামে করিয়ে নিয়েছি? ইজ দ্যাট ইউ ওয়ান্ট টু সে? আপনাদের এটা মনে হয় যে আমি বিক্রমকে উস্কেছিলাম নিজের ফ্যামিলিকে মেরে দিয়ে আত্মহত্যা করার জন্য? এ ব্যাপারে আপনাদের কাছে কোনো প্রমাণ, কোনো সাক্ষী আছে? দীপক, বিক্রান্তের 50তম জন্মদিনের পার্টিতে তুমি নিশ্চয়ই ছিলে, তাই তো? তাহলে কোনো গিফটও নিয়ে গিয়েছিলে? 50 বছরের পার্টি বলে কথা। কি কি নিয়ে গিয়েছিলে একটু বলো না। আগে 2 বছর আমি বিভিন্ন জনকে বিভিন্ন গিফট করেছি, কি করে বলবো যে বিক্রমকে কি দিয়েছিলাম? আমি ঠিক মনে করতে পারছি না। আই থিঙ্ক শুধু কার্ডটাই দিয়েছিলাম। কিন্তু স্যার এই হঠাৎ মধ্যখানে গিফট কোথা থেকে চলে এলো? আর আমার মনে নেই যে আমি ওকে কি গিফট দিয়েছিলাম। এটা 2 বছর আগের ঘটনা ম্যাম। আর কাউকে কোনো গিফট দেওয়া কি কোনো দোষের কিছু? আমি বিক্রমকে ওর ফেভারিট অথরের নতুন বই গিফট করেছিলাম, কিন্তু ওকে অন্যরা কে কি গিফট করেছিল সেটা আমি জানি না। আপনি কেন জানতে চাইছেন? সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি স্যার, শুধুমাত্র 4 জন লোক, অজয়, দীপক, দিব্যা আর নন্দন গন্ডগোলের মনে হচ্ছে স্যার। স্যার, মনে হয় না এরা কেউ
আদৌ সত্যি কথা বলছে? স্যার 2 বছর হয়ে গেছে এটা ঘটেছিল। কোনো সাক্ষী প্রমাণ পাওয়া বেশ মুশকিল, তাই সেটারই সুযোগ নিচ্ছেন এনারা। তবে এটা শিওর যে এনাদের মধ্যে কেউ মিথ্যে বলছে, সেই হলো বিক্রান্তের খুনি। অভিজিৎ, তাও একটা প্রশ্ন থেকে যায়, যদি এমন কেউ গিফট দিয়ে থাকে যেটাতে মাথা খারাপ হয়ে যায়, তাহলে বিক্রান্তের কেন মাথাটা খারাপ হলো সেই জিনিসটা পেয়ে? আরো তো অনেকে ছিল ওই ঘরে, তাদের কোনো কিছু হয়নি কেন? হ্যাঁ স্যার, বিক্রান্তের ফ্যামিলিতে 5 জন লোক ছিল, চাকর বাকর আলাদা। ওদেরও তো প্রভাব পড়তে পারতো এর ওপরে। যেমন 2 বছর বাদে যত লোক ওখানে গেছে, কারোর ওপর কোনো প্রভাব পড়েনি, শুধুমাত্র পঙ্কজ, সুশান্ত আর নীনা। পঙ্কজ, বলো কোন রুমে গিয়েছিলে আর কিভাবে গিয়েছিলে? এটা করিডোর ছিল স্যার। আমি সিঁড়ি দিয়ে নিচে যাই স্যার, করিডোর ক্রস করে এখানে হলে যাই স্যার। আর তারপর স্যার ওখানে ও আমার পা ধরেছিল স্যার, আমি ভয় পেয়ে যাই। তারপর আমি এখান থেকে পালাই, আর তারপর স্যার আমি করিডোরে আসি, আর এইখানেই হয়তো কোথাও আমি ওই বিক্রান্তকে দেখি। আর হ্যাঁ স্যার, পঙ্কজকে আমরা এখানেই পেয়েছি, এই করিডোরেই। আর নীনাকে ওর বন্ধুরা এই জায়গাতেই দেখেছিল। আর সুশান্তও এখানেই, সুশান্ত এই জায়গাতেই পেয়েছিল। আর সেটা যাই হোক, যেটা আমরা খুঁজছি হতে পারে এর আশেপাশেই কোথাও আছে। স্যার ওখানে কি থাকতে পারে? ওখানে তো অ্যান্টিক্স, পেন্টিং, না জানি কি কি ছিল। ওখানে এমন কি থাকতে পারে যার জন্য ওরা মারা গেল? স্যার, বিক্রান্তের মৃত্যু 2 বছর আগে হয়েছিল, আর এই দুজনের মৃত্যু সবে মাত্র হয়েছে 2 বছর পরে। এমন কি জিনিস থাকতে পারে ওখানে যার ফলস্বরূপ এতগুলো মৃত্যু হলো? কি আছে সেটা খুনি বলতে পারবে। সিআইডির লোক এটা বললো যে ওই রাতে যা যা হয়েছে সেসব আমাদের থেকে আরেকবার জানতে চায়। এই জায়গাতেই যেখানে পার্টি হয়েছিল সেখানে এক্স্যাক্টলি কি হয়েছিল, ওই রাতে কে কি করছিল এবং কোথায় ছিল। আরে এসিপি স্যার এখন অব্দি এলেন না কেন? আমি এর থেকে বেশি অপেক্ষা করতে পারবো না। এনাফ। একটা কাজ করি, এসপি স্যারকে একবার ফোন করে নিই। ওকে। আরে তোমরা যা করবে করো, আমি তো চললাম। আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আরে এক মুহূর্ত থাকবো না। আরে দাঁড়া না একবার। হ্যালো স্যার, আমি বলছিলাম, আপনি আমাদের হরর হাউসে রেখেছিলেন না? আমরা এসে গেছি। হ্যাঁ স্যার, আমি, নন্দন, অজয় আর দীপক। কি আপনি ডাকেননি? এরকম কোনো কথাই হয়নি। ওকে স্যার। কি হলো? এসিপি বলছেন উনি আমাদের ডাকেননি। আরে এসব কি হচ্ছে? জানি না, মনে হয় কেউ আমাদের সাথে মজা করেছে। চলো যাই এখান থেকে। চলো তাড়াতাড়ি চলো। কোথায় যাবে তোমরা? ওপর দিয়ে যাবার কোনো রাস্তা আর নেই। এখন কি করবো আমরা? আর এখান থেকে বেরোবো কি করে আমরা এখন? কোনো দ্বিতীয় রাস্তা তো হবে। হ্যাঁ খোঁজো, দ্বিতীয় রাস্তা খোঁজো এখান থেকে বেরোবার। চলো চলো তাড়াতাড়ি খোঁজো দ্বিতীয় রাস্তা। এক কাজ করো, তুমি ওদিকে দেখো, আমি এদিকে দেখছি। হ্যাঁ। আরে কেউ আছেন? প্লিজ দরজা খোলো। এসব কি মজা হচ্ছে স্যার? আপনারা কেন বিরক্ত করছেন আমাদের? বিরক্ত করছি না আমরা, শুধু পরীক্ষা নিচ্ছি, আর তার রেজাল্টও পেয়ে গেছি। আমরা বুঝতে পেরেছি খুনি কে। আপনাদের সবাইকে এই হরর হাউসে সেই জায়গাতে বন্দি করা হয়েছিল যেখানে এমন কোনো জিনিস আছে যার কারণে ব্রেনের ওপর খুব প্রভাব পড়ে আর মানুষ অদ্ভুত ধরনের বিহেভ করে, কিন্তু ওই জিনিসটার ব্যাপারে খুনি জানে। আর সেই জিনিসের কারণেই খুনিকে চিনতে পারা গেছে। খুবই স্বাভাবিক খুনি ওই জিনিসটাকে নোটিস করবে
তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, কারণ ও এটা চাইবে না যে বিষাক্ত কেমিক্যালের প্রভাব ওর উপর যেন না পড়ে। চারিদিকে দরজা বন্ধ ছিল, ও এখানে আটকে গিয়েছিল, সেই জন্যই ও ওটাকে ছুঁয়ে ফেলার ভুল করে। আর এই ঘরে কি কি ঘটেছে সবকিছু সিসিটিভি ক্যামেরায় বন্দী। সবাই ভাবতো যে বিক্রম খুব ভালো একজন মানুষ, কিন্তু এটা সত্যি ছিল না। বিক্রম খুবই বাজে লোক ছিল। ওর আমার বউয়ের সাথে অ্যাফেয়ার চলছিল। আমার বউ তার ভুল বুঝতে পেরেছিল। ও বিক্রমের থেকে দূরে যেতে চাইলেই বিক্রম ওকে হুমকি দিতে শুরু করলো। বলতে লাগলো, তোমার বরকে বলে দেবো, ওকে চাকরি থেকে বের করে দেবো। লজ্জায় আমার বউ আত্মহত্যা করেছিল। আর তাই তুমি ওর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলে। আমার একটা বন্ধু কেমিস্ট ছিল, আমি ওর থেকেই টক্সিক বিষটার সম্বন্ধে জানতে পারি। আমি জানতে পেরেছিলাম যেটা এমন একটা কেমিক্যাল যাতে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি বিক্রমকে গিফট দেওয়ার জন্য একটা অ্যান্টিক লণ্ঠন কিনলাম, আর ওর সলতেটাকে ওই কেমিক্যালটার মধ্যে চুবিয়ে ওকে গিফট করে দিলাম। যখন যখন বিক্রম ওই লণ্ঠনটাকে জ্বালাতো, ওর বিষাক্ত ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়তো। বিক্রমের ওপর ওই ধোঁয়ার প্রভাব সেইভাবেই পড়লো যেভাবে আমি চেয়েছিলাম। ফলে ও আস্তে আস্তে পাগল হতে থাকে, আর একদিন হঠাৎ পরিবারের সকলকে মেরে দিয়ে নিজেও মরে যায়। কেউ কোনোদিন এটা জানতেও পারেনি যে ওই কেমিক্যালটার জন্যই ও এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। আর একদিন কেসটা বন্ধ হয়ে গেল। তারপরে বিক্রান্তের এই বাড়িটাকে মহেশের বাবা কিনে নেন। মহেশ এটাকে হরর হাউস বানায় আর বিজনেস স্টার্ট করে দেয়, কিন্তু ওই জিনিসটা এখানেই রয়ে যায়, স্টাডি রুমে না, করিডোরে, যার জন্যই এইসব হচ্ছিল। সত্যি বলছি, আমি যখন জানতে পারলাম যে ওই বিষাক্ত লণ্ঠনটার জন্য 2 বছর বাদেও লোকজন মারা যাচ্ছে, তো আমি ঘাবড়ে গেলাম। আমি লণ্ঠনটা এখান থেকে বের করবার রিস্কটা নিতে চাইনি। সব অপরাধী একই কথা ভাবে। সে খুব চালাকি করে নিজের কাজটা করেছে, আর তাকে কেউ কোনোদিন ধরতে পারবে না। কিন্তু সব অপরাধী ওই একই কথা ভুলে যায়। আইনকে কেউ বেশি দিন ধরে বোকা বানিয়ে রাখতে পারে না। একদিন না একদিন সে ধরা পড়বেই। দেখো, তোমার সেই প্রতিশোধের আগুনে কতগুলো নিরীহ লোকের প্রাণ গেল। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর